বাড়ির ভিতর দৌড়ে গিয়ে দেখতে পায় প্রতিমধ্যে জিনকে। হুইল চেয়ার করে বসে আছেন জিন। চালিয়ে নিয়ে আসতেছে এদিকে জেনি। তে দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। সে কি শোনা মা, তুই একা একা বাসা কিভাবে এসেছিস? সমস্যা হয়নি তো তোর? কিরে, আজকে তুই সম্পূর্ণ ক্লাস করিস নি? একটু চুপ করতো দাদু। কোনো সমস্যা হয়নি, আসতে আমার স্কুল ছুটি হয়ে গেছে, তাই তো চলে আসলাম। স্কুলে একা একা একটু বসে থাকবো নাকি? তের কথায় জিন বুঝতে পারে আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু আপত্তি হচ্ছে একা একা স্কুল থেকে আসাটা ওনার মোটেই পছন্দ হয় নাই। বরং বলেছিল যদি তে একা রাস্তা হারিয়ে ফেলতো তাহলে কি হতো। তেকে সামনে দাঁড় করিয়ে এক এক করে সবকিছু করে নিতে থাকেন জিন। স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড সবকিছু খুলে পাশে দাঁড় করিয়ে বলে, একা একা বাসা আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে? আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তোর দাদু ভাই আর আমি কতটা টেনশন করতাম। তোর কি সেই ধারণা আছে? সব কিছুতে পাগলামুখী না করলে হয় না তোর। জিনের পরপর কথায় মুহূর্তে আহত হয় ছোট্টদের। সে তো ঠিকঠাক বাসায় চলে এসেছে, তাহলে এতটা কথা শোনানোর দরকার কি? দাদু, তুমি চাও আমি এখন 2.5 ঘন্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকি? না না, সেটা না, কিন্তু তুই বলতো দেখি, আমার সোনামাটা যদি আজ একা বাসায় ফিরতে না পারতো তাহলে কি আমরা তার কষ্টে কান্না বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা? জিনের কথায় মুহূর্তে অপরাধবোধ কাজ করে তের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয় নাই ভেবে বলে, সরি দাদু, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর করবো না। দারোয়ান দাদুর সাথে বসে থাকবো আমি গেটের সামনে, তবুও আর কখনো একা আসবো না। কিন্তু তুমি জানো, আজকে বাসা আসার সময় না আমি রাস্তা হারিয়ে গিয়েছিলাম। একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। ওই সুন্দর ভাইয়াটা হাতের ইশারায় তে জানি যে পেছনের ছেলেটিকে দেখাচ্ছে। তের হাতের দৃষ্টি অনুসরণ করে তাড়াতাড়ি করে চমকে ওঠে জিন। কুকি, তুই? জিনের কথায় মুহূর্তে তে চমকে ওঠে। মনে পড়ে তের প্রথম দিনের বলার কথা যে সে কুকির পুতুল বউ। তাহলে এই সে কি তার স্বামী? কৌতূহল বসে চট জলদি প্রশ্ন করে ফেলে, দাদু, এটা তোমার কুকি? তাহলে কি উনি আমার স্বামী? নিজের উত্তেজনায় তের কথা কানে না তুলে অজানা ভয়ের সাথে সাথে থেকে ট্রেনে চাপটে ধরে নিজের কাছে। নিজের বুকে মাথা ধরে কুকির দিকে ভয়ে তাকায় থাকে জিন। শক্ত করে চেপে ধরে বলে ওঠে, না না, এটা না, এটা তোর স্বামী না। কুকি, তুই কবে আসলি দেশে? জাঙ্কুকের যেন ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অজ্ঞাত বউয়ের দিকে। জাঙ্কুক চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে। হারিয়ে যাওয়া বউটি যে হুট করে গ্রীষ্মকালে ব্যবসা কাঠপাটা রোদে আবারও দেখা হবে ভাবতে পারেনি সে। জাঙ্কুক চমকিত, অতিরিক্ত শব্দে পাথর মূর্তি হয়ে আছে। আপাতত রিয়েক্ট করতে ভুলে গেছে, জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময়ে তাকিয়ে আছে তের দিকে। তার হুট করে জানা পিচ্ছি বউটি আজ বেশ বড়সড় হয়ে গেছে। শরীরের বেশ পরিবর্তনও ঘটেছে, তবে চোখে মুখে বাচ্চা বাচ্চা ভাবটাও রয়েছে বেশ। জাঙ্কুক এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদু ও তের কথাগুলো শুনছিল। সে হতবাক যখন নিজের দাদু তেকে এতটা আদর করতে দেখছিল। বুঝতে চেষ্টা করেছিল আদৌ কি তে তাকে সত্যি কথা বলেছিল নিজের বইয়ের পরিচয় দিতে। কিন্তু দাদুর এই ভালোবাসায় প্রমাণ করছে তের সাথে এই জীবন বাড়ির কি সম্পর্ক। জাঙ্কুক বুঝতে পারে তখন যখন তের গামন্ত লাল চেহারাটি জিন তার শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে জিন আবারও ভয়ে আটকে ওঠে। এই বুঝি জাঙ্কুক তের সত্যিটা জানতে পেরে তেকে আঘাত করে বসবে। তিনি নিজেকে স্থির করতে চায়, সবটা বুঝতে চায়। মনে মনে বলে, জাঙ্কুক তো তের সম্পর্কে কিছুই জানে নেই, সে তো মাত্রই বাসায় ফিরেছে।
তাহলে আমি এত টেনশন করছি কেন? জাংকুক তো আজ 2 বছর পর বাসায় ফিরেছে, তাহলে সে কিভাবে জানবে তের সম্পর্কে? এই ভেবে তিনি স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এই মুহূর্তে তিনি জাংকুককে সময় দিতে চায়, তাই তেকে জাংকুকের সামনে রাখতে চায় না। জাংকুক দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ জাংকুকের মুখ নয় দৃষ্টি চলে বরাবরের বেশি। যদি জাংকুকের সামনে তেকে এভাবে রাখে তাহলে বুঝতে পারবে তে যে তার বাল্যকালের বউ। নিশ্চিত তাহলে নিজের মা বাবার মরার দায়ে তেকেও মেরে ফেলবে নিমিষে। জিন বাড়াবাড়ি রকমের কিছুই চান না, তাই তাড়াতাড়ি নীরবে তেকেও বলে ওঠে, তে তুই জিনের সাথে উপরে চলে যা, গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। জিনের কথা এই মুহূর্তে তের মস্তিষ্কে ঢুকাতে পারছে না। তের মাইন্ডে একটাই কথা আসতেছে, সেটা হলো তে কুকির বউ। এই মুহূর্তে যে সামনে তাকিয়ে আছে, তাহলে সে কি তার স্বামী? এই সুন্দর ভাইয়াটা কি তার স্বামী? তে তাড়াতাড়ি করে বলে ওঠে, প্লিজ দাদু বলো না, এই সুন্দর ভাইয়াটা কি আমার স্বামী? তের কথার মানে বুঝতে পেরে জিন ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় জাংকুকের দিকে। জাংকুক তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তের দিকে, তাই তিনি উত্তেজিত হয়ে বলে, আহা বললাম না রুমে যা, পরে বলবো। বলো না প্লিজ দাদু। না এ তুই স্বামী না, একবার বলছি না। তাহলে তুমি ওই দিন কেন বলছো যে তোমার নাতি আমার স্বামী হয়? তুই যাবি এখান থেকে, বললাম না তোর কোনো স্বামী নাই। জিনের কথায় ঠিকঠাক মানে ধরতে পারেনি তের ছোট্ট মাথাটি। তের ভাষ্যমতে জিন স্পষ্ট বলছিল যে তার নাতিরই বউ, কুকির বউ হচ্ছে তে। তাহলে এখন কেন মিথ্যে বলছে দাদু? দাদু তাহলে তুমি বলতে চাইছো আমার কোনো স্বামী নাই? না না তোর কোনো স্বামী নাই। আমি কি সিঙ্গেল দাদু? তুই সিঙ্গেল। যা এবার এখান থেকে। জেনি ওকে নিয়ে ডাইরেক্টলি আমার রুমে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত যেন কেউ রুম থেকে বের না হয়। কথাগুলো বলে তিনি তেকে আর কোনো কিছু বলার সুযোগ দেয় না, পাঠিয়ে দেয়। একটু হেসে জাংকুকের দিকে তাকায় আর বলে, আমার কুকি দেশে কবে এসেছ? এবার কি আমাদের সাথে কিছুদিন থাকবি নাকি আবারও চলে যাবে পরদেশে? জাংকুকের স্ত্রী দুটো তখনই তের যাওয়ার দিকে। দাদুর কথা শুনে চোখ ঘুরে তাকায়। দেশে ফেরা হয়েছে আরও 2 দিন আগে। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছি দাদু। পরদিন সকালে, বাগান দাদু আমিও পানি দেবো তোমার সাথে, আমাকে দাও না তোমার হাতের পাইপটা। তের এমন কথায় বাগানের মালি পিছনে ঘুরে তাকায়। ঘুম জড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে তে। সকালের ঘুমের রেশ এখনো কাটেনি। রোজকার মতো ঘুম থেকে উঠে বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে। পাইপটি এগিয়ে দেয় তেকে। আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে, বাগান দাদু তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ের বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ের? না আপামনি, এখনো হয়েছে না, সময় লাগবে আরো অনেক। বাগানের মালির কথায় সন্তুষ্টি হয় তে, তাই গাছে পানি দিতে দিতে বলে, বাগান দাদু তুমিও তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহী, তাহলে এত দূরে তোমাদের প্রেম, বিয়ে আর বাচ্চা কাচ্চা কিভাবে হলো একটু বলো তো আমায় শুনি। তের এমন বোকা বোকা কথায় হেসে কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে কেউ বলে ওঠে, আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন ম্যাডাম? কি করবেন শুনে অন্য প্রেম বিয়ে সম্পর্কে? তে চমকে ওঠে। পাশে তাকাতে চোখে পড়ে জাংকুককে। স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, গায়ে হাফ হাতা কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজার, সাথে হাত দুটো পকেটে পোড়া। জাংকুকের গায়ে করা চোখ দুটো তের দিকে স্থির করা। কাল দুপুরে জাংকুকের মুখে মাস্ক থাকায় জাংকুকের পুরো পেজ তে দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল। এই মুহূর্তে জাংকুকের সম্পূর্ণ ফেস দেখতে পারল সে।
তাড়াতাড়ি করে চিনতে পেরে হা হয়ে তাকিয়ে তাকে জাঙ্কুকের মুখশ্রীতে পানির পাইপটা হাতে চেপে রেখে চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিককে ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে। জাঙ্কুকের কথা অনুযায়ী মালিক তাড়াতাড়ি করে চলে যায়। জাঙ্কুক আবারও তেকে মাথা থেকে পা পর্যন্ত দেখে। তের পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, পায়ে সেম কালারের পাথরের পায়েল পরা, দুই হাতে মুঠো ভর্তি রেশমি ছুরি, চোখে মুখে হালকা ঘুম জড়ানো বাপ, লম্বা চুলগুলা একটা বেনি করে একপাশে দেওয়া আছে। ছোট হওয়ায় তের গায়ে কোনরূপ ওড়না নেই। এই ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতে মুহূর্তেই কপাল কুঁচকে আসে জাঙ্কুকের। তেকে জাঙ্কুকের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রেখে বাপ মনে হচ্ছে শারীরিক পরিবর্তনটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরার মানেটা কি বুঝতে পারছে না জাঙ্কুক। বাসায় গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট সহ অর্ধ শতাধিক উপরে যারা প্রতিনিয়ত জেন বাড়িতে আসা যাওয়া করে, তারা সবাই তো ছেলে মানুষ। তাহলে তাদের সামনে তের এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না জাঙ্কুকের কাছে। তারপরও তের দিকে তাকিয়ে আগের নাই কপাল কুঁচকে বলে, কি ম্যাম, বললেন না তো অন্যের প্রেম, বিয়ে, বাচ্চা কাচ্চা, আপনারা তো ইন্টারেস্ট কেন এগুলোতে? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরো কিছু আছে? জাঙ্কুকের কথায় দেন ভাঙে তের। জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর মতো। জাঙ্কুককে যে ভয় পাচ্ছে এমন না, তের ছোট্ট মনের অজানা অস্থিরতা জেগে বসেছে। কাল যে জাঙ্কুক সম্পর্কে অবগত ছিল না, কিন্তু আজ আছে সে। জিয়ন বাড়ির ছেলে কিম নামজুনের নাতি একমাত্র জিয়ন জাঙ্কুক ওরূপে কুকি, সেটা জানা আছে এখন তের। সাথে এতটাও জানে যে জাঙ্কুক তের স্বামী না হওয়ায় বেশ আহত হয়েছিল তের মন, কিন্তু কাউকে বুঝতে দেয় না সে। কাল জাঙ্কুককে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝতে। তের দেখায় সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষটি হচ্ছে জাঙ্কুক। এই মুহূর্তে জাঙ্কুকের ফর্সা গায়ে কালো ড্রেস হবে কতটা যে মারাত্মক, ভয়ানক টাইপের সুন্দর লাগছে, সেটা কাকে বোঝাবে? তে কালো সুন্দর লেগেছিল তের কাছে। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল জাঙ্কুকের মুখশ্রী। পরে যখন জানতে পারে জাঙ্কুক এ বাড়ির ছেলে, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জাঙ্কুকে বুঝি তের স্বামী। কিন্তু পর মুহূর্তে জিনের খাটখাট গলায় বলে দেওয়া কথাটি যে তের কোনো স্বামী নাই, সে সিঙ্গেল, সেটা ভাবতে তের মন হঠাৎ খারাপ হয়ে যায়। অবুঝতে আবারও হা করে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখের দিকে, আটকে পড়ে জাঙ্কুকের মাঝে। জাঙ্কুক তের দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে, নিজের করা প্রশ্ন পাল্টে জানতে চায় তের সম্পর্কে। চোখ বুলিয়ে আবারও তেকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। তের গায়ে ওড়না না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে তের শরীরে অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তে মুহূর্তে খানিকটা কেঁপে ওঠে জাঙ্কুকের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায়। তার জীবনে বিগত 25 বছর এই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনের বুক কেঁপে কেঁপে উঠছে তার। জাঙ্কুক নিজের জীবনের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটিয়েছে, এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় তার। ভিনদেশি নারী মানে অর্ধউলঙ্গ, প্রায় সময় তাদের পুরো উলঙ্গ দেখা যায়। কই, তখন তো তাদের দেখে বুক কাঁপেনি তার। তাহলে আজ এই পিচ্চি মেয়েটাকে ওড়না ছাড়া দেখতে তার বুক কেন কাঁপছে? পিচ্চি মেয়েটি তার বউ বলে নাকি অন্য কিছুর জন্য? জাঙ্কুক কথাগুলা মন দিয়ে পুনরায় আবার তের দিকে তাকায়। বয়স কত তোমার? জাঙ্কুকের হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় তে। তাকিয়ে থেকে আস্তে করে বলে, আমার জি 14। এত কম? জি ভাইয়া। কোন ক্লাসে পড়ো? জি এবার ক্লাস 9। সামনেই তো পরীক্ষা মনে হয়, এই অসময়ে তোমাকে ক্লাস 9-এ ভর্তি করা লোকে? জি দাদু ভাই করিয়েছেন ওনার স্কুলে। আরো 7 মাস পর 9-এর পরীক্ষার আমার। এতদিন আমাদের বাড়িতে এলাকার স্কুলে পড়েছি, 4 মাস এখান থেকে এখানে এসে দাদু ভাই ভর্তি করিয়েছে। তের গুছানো কথাবার্তায় থেকে ছোট নয়, বরং বেশ বড় বলে মনে হচ্ছে জাঙ্কুকের কাছে। তের শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় বলে, নাম কি তোমার?
জি তেয়ং, সবাই তে বলে ডাকে। ডটার অফ জেহুব আর মাদার অফ আয়ু, তাই না? মুহূর্তে নিস্তব্ধ ছেয়ে যায় পরিবেশটা, ভয়ঙ্কর নীরবতা জেঁকে বসে দুজনের মাঝে। জাংকুক 100% শিওর হয় সেই মেয়েটি তার ছোট্টবেলার বউটি। জাংকুক বারবার দেখে উপর থেকে নিচ পর্যন্ত। কাঁচা হলদে গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রংটা। তের পোশাক বেশভূষায় চেহারার সদ্য পুতুলের ন্যায় লাগছে জাংকুকের কাছে। জাংকুক হারিয়ে যায়। এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তার। কাল থেকে শুধু দেখেই চলছে এই মেয়েটিকে গভীর দৃষ্টিতে। জাংকুক থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। অতীতের স্মৃতিগুলা মাথা নাড়া দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত হয়ে যায়। পর মুহূর্তে কি মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে তের বারবার হুটহাট সামনে চলে আসাতে জাংকুকের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। জাংকুক চোখ দিয়ে আবারও তাকায় তের মুখে। শান্ত চোখে তেকে বলে, ভিতরে যাও, আজ থেকে উন্না ছাড়া রুম থেকে বের হওয়া নিষেধ তোমার জন্য। তে পিছন ঘুরে তাকায় জাংকুকের দিকে, সাথে সাথে চোখাচোখি হয়। চোখ নামিয়ে বলে, জি ভাইয়া। জাংকুক খানিকটা সময় তের দিকে তাকিয়ে বলে, যাও এবার।